যে শ্রবণে প্রেম আসে। লেখিকা তন্নিমা খান, পর্ব 5। ঘর ভাঙা প্রতিটি মানুষের জন্য এক দুঃস্বপ্ন। এটা কারো কারো ক্ষেত্রে ভিত্তিহীন দুঃস্বপ্ন হয়ে থেকে যায়, আবার কারো জীবনের ভয়ঙ্কর বাস্তবতার সাথে গম্ভীর দাঁত কেটে যায়। আবার কারো জীবনের ভয়ঙ্কর বাস্তবতার সাথে গভীর দাগ কেটে যায়। পুরনো বিশ্রী এক অভিজ্ঞতা। এখন শাহেদ চৌধুরী যে কোনো সিদ্ধান্ত নিতে শতবার ভাবায়। হুটহাট জেকের বসে কোনো কাজ করতে সে রাজি নয়। সে জলদ গম্ভীর গলায় বলল, এত তাড়াহুড়া করে সিদ্ধান্ত নেওয়ার তো কোনো মানে দেখছি না শ্রেয়ান। তোমার কারোর প্রতি দয়া হচ্ছে, তুমি বড় জোর তার প্রতি সমবেদনা দেখাতে পারো কিংবা অন্যভাবে সাহায্য করতে পারো, কিন্তু তাই বলে তুমি অচেনা একজনকে বিয়ে করার মতো এত বড় সিদ্ধান্ত এভাবে নিতে পারো না। পরে যদি তোমার মনে হয় তোমার সিদ্ধান্ত ভুল ছিল, তখন পাপা আমি একবারও বলিনি আমার ইরার প্রতি আমার কোনোরূপ দয়া হচ্ছে। আমি শুধু বলেছি আমি ইরাকে বিয়ে করতে চাই, ব্যাস। কোনো কারণ ছাড়া। শ্রেয়ানের শক্ত কণ্ঠ। শাহেদ চৌধুরী গম্ভীর গলায় বললেন, তোমার বাবা, আমি তোমার আগাগোড়া চিনি। তোমার এই সিদ্ধান্তের কারণ যে ইহার অসহায়ত্ব, সেটা তো আমার বলে বোঝাতে হবে না। বলে তুমি ভুল। আমি তাকে বিয়ে করতে চাইছি মন থেকে। এখানে দয়ার কোনো জায়গা নেই। তুমি মোর্শেদ চাচার কাছে প্রস্তাব পাঠাও, চেষ্টা করবে যে কোনো মূল্যে রাজি করানোর। শাহেদ চৌধুরী বিরক্ত হলেন ছেলের এমন জোগাড় আচরণে। সে বিরক্তি নিয়ে বলল, কি অদ্ভুত সুমনা, তোমার ছেলেকে বোঝাও হুটহাট এমন সিদ্ধান্ত না নিতে। পেছনের অভিজ্ঞতা কি সে ভুলে গিয়েছে? ভুলিনি বলেই এবার আর মানুষ চিনতে আমি ভুল করছি না। আমি সঠিক মানুষকে বাছাই করছি। আমি আমার জীবনের সবটা ভুল মানুষের পেছনে বিলিয়ে দিয়েছি, যেটার যোগ্য সে নয়। 33 বছরের এই জীবনে হুটহাট সিদ্ধান্ত তুমি এখনও আশা করছো আমার থেকে? সুমনা স্বামীর দিকে আকাঙ্ক্ষা ভরা চাহনিতে তাকায়। ছেলের সিদ্ধান্ত শোনা মাত্র সে খুশিতে আলপুত হয়ে গিয়েছে। তার থেকেও বেশি আনন্দ ইরা আর ইরার মেয়েকে সম্পূর্ণভাবে আপন করে পাওয়ার খুশিতে। ইরাকে তার খুব ভালো লেগেছে, ভালো মেয়ে মনে হয়েছে। তার থেকেও বড় কথা, ইরা একজন শক্তিশালী এবং চমৎকার মা। তার সংসারটা এমনি একটা মানুষের অপেক্ষায় আছে যে সন্তান, ঘর সংসারের মায়ায় জড়িয়ে থাকতে পছন্দ করে। ইরা নিঃসন্দেহে এমনি মেয়ে। স্বামীর হাত ধরে সুমনা অনুনয় করে বলে, ওগো তুমি তো সামনাসামনি দেখোনি মেয়েটিকে? রাজ্যের মায়া মা। মেয়ের মুখ জুড়ে একদম শান্তশিষ্ট বাচ্চা মেয়েটা, কি মিষ্টি। তুমি যদি কোলে নাও, কোল থেকে নামাতে ইচ্ছে করবে না। ওরা আমার সংসারে আসলে আমার সংসারটা সব খুঁত নিখুঁতভাবে পূর্ণ হয়ে উঠবে। আমি তো সাহস করে বলতে পারিনি, কিন্তু আমি ইচ্ছে করে ইরার মেয়েটাকে এনে শোকেসে সাজিয়ে রাখি, জীবন্ত এক পুতুল। আর আমার দাদু ভাই একটু মায়ের দুধ খেতে পারতো। আমার তো ইচ্ছে করে আমার দাদু ভাইকে একটু পেট ভরে খেতে দেখতে। একটু স্বাস্থ্যবান হবে, খেলাধুলা করবে, কিন্তু ওকে দেখো এখনও মনে হয় সেই 1 মাসের একটা নবজাতক। তুমি রাজি হয়ে যাও না? শাহেদ চৌধুরী কিছুক্ষণ থম মেরে বসলেন। স্ত্রীর কথা, নাতির কথা, ছেলের কথা বিবেচনা করলেন। সুস্মিতা বাবার ভাবুক মুখটির দিকে তাকিয়ে বলল, পাপা আমি তাকে খুব অল্প সময়ের জন্য দেখেছি। যথেষ্ট ধৈর্য, সহনশীলতা আর মায়ার অধিকারী এক নম্র সত্তা সে। সে যে অবস্থানে রয়েছে সেটার থেকে ভালো কিছু সে ডিজার্ভ করে। আর তুমি শ্রবণের কথা চিন্তা করো। তার দুধ মা থেকে মা হয়ে ওঠার যোগ্যতা তার রয়েছে। জাহেদ চৌধুরী ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল। সোফা ছেড়ে উঠতে উঠতে বলল, আমি কথা বলছি মোর্শেদের সাথে, চেষ্টা করব রাজি করানোর, কিন্তু ইরার ব্যাপারে আমি কিছু জানি না। সে যদি রাজি না হয় তবে আমাকে এখানে টানবে না। সুমনা গর্জে উঠলেন,
কত বড় বদলোক। এমন খুশির কথার শেষে অমন তারা কথা বলতে পারল। এই লোকের সাথে সে কিভাবে আজ 36টা বছর সংসার করলো, ভাবতেই তার নিজেকে কোনো কিংবদন্তি মনে হলো। তেতে উঠে বলে, তুমি একদম অতিরিক্ত করো শ্রেয়ানের বাবা। তুমি এমন কথা বলবে কেন? বলবে না, রাজি হলে তুমি নিজে গিয়ে রাজি করাবে তা না। আমি এই সুমনা বলেই তোমার সাথে এখনও আমি সংসার করছি, নয়তো তোমার মতো খচ্চর মানুষের সাথে কেউ সংসার করতো না। সাহেব চৌধুরী পাল্টা গর্জে উঠলেন, সুমনা, কথায় কথায় ব্যক্তিগত জীবন টানাটানি করা তোমার একটা বদ অভ্যাসই তো লাগবে। আমার সব কথা তো তোমার কাছে তেতো লাগে। বলেই সুমনা দুম করে সোফা ছেড়ে উঠলেন। ভাবুক শেয়ান ভাবনা থেকে বেরিয়ে থমথমে মুখে বলল, ইরাকে রাজি করানোর বিষয়টা আমি দেখে নেব। তুমি আগে তার পরিবারের দিক থেকে সুনিশ্চিত হও। বরাবর সন্তানের খুশির সামনে বাবারা নুজ্জা হওয়া জাহেদ চৌধুরী নিরুত্তর প্রস্তাব করলেন। দুই হাতে ভেজা গামছা জড়িয়ে ইরা নিথর দেহ নিয়ে শুয়ে আছে। চার হাত পায়ে মাকে জাপটে ধরে তখন ইরাম দুধ খাচ্ছে। ইরার চোখ জড়িয়ে আছে ঘুমে, কিন্তু শরীরের জ্বলন, মেয়ের চিন্তা আর মায়ের নিত্য নতুন ঝামেলার চোখ বুঝতে পারছে না। গত 1 মাস যাবৎ ইরামের বাবা কোনো টাকা পাঠায়নি ইরামের জন্য। তার কাছে জমানো টাকা দিয়ে এতদিন চলছে। এর মধ্যে যাতায়াতের খরচ হয়েছে। তারপর যেটুকু ছিল তা মাকে সব দিয়ে দিয়েছে। ইরামের প্রয়োজনীয় জিনিসপত্র শেষ। ডাইপার, সেরেলাক, ওয়াইপস সহ লোশন সব শেষ। এর জন্যই আজ বিছানা মেখেছে ইরাম। আবারও যদি এমন হয় তবে মা অনেক ঝামেলা করবে। দেখা যাবে তাদের এখানে থাকতেই দেবে না। কি করবে? ইরামের বাবার কাছে টাকা চাইবে। না চাইলে ইরামের সব প্রয়োজনীয় জিনিস আনবে কি করে? ইরামের বাবা আর যাই হোক, মেয়ের বেলায় কখনো কোনো কমতি রাখে না। অথচ সবচেয়ে বড় কমতিটাই তো অপূর্ণ। তার মেয়েটার কি ইচ্ছে হয় না একটু বাবার স্নেহ পেতে, আর 5টা সন্তানের মতো বাবার কোলে ঘুমাতে, ঘুরতে যেতে, আদর খেতে? ইরা মাঝে মধ্যেই ভুলে যায় তারা মা, মেয়ে আর 5টা মানুষের থেকে আলাদা, নিরুপায়ীরা। মেয়ের অযত্ন হচ্ছে শুনলেই ইরামের বাবা রাগারাগি করবে তার সাথে। সে স্মার্টফোনটি হাতে নেয়। এটাও ইরামের বাবার দেয়া, যেন যে কোনো সময় মেয়েকে দেখতে পারে। কাঙ্ক্ষিত নাম্বারটিতে মেসেজ পাঠালো, বাবুর ডাইপার শেষ, প্রয়োজনীয় অনেক কিছুই শেষ। ফিরতি বার্তা আসলো সাথে সাথে, ডাইপার শেষ সেটা আগে বলবে না? আর কি কি শেষ? খাবারও কি শেষ? এতদিন কিভাবে ছিল আমার মেয়েটা? তোমার কি কোনো কাণ্ডজ্ঞান নেই? সব শেষ হওয়ার পর বলো কেন? কতদিন হলো টাকা দেইনি? আমারই ভুল, আমি দেশে নেই, মালদ্বীপে আছি, ব্যস্ততায় ভুলে গিয়েছি। আমি এখনই টাকা পাঠাচ্ছি। ইরা মলিন হাসলো একজন আশ্চর্য রকমের দায়িত্ববান বাবার কথায়। কত ভালোবাসা তার মেয়ের জন্য, অথচ সেই মেয়ে আর তার মাই স্থান পেল না বাবার কাছে। মালদ্বীপে গিয়েছে সুন্দরী স্ত্রী নিয়ে, অনেক সুন্দর মুহূর্ত কাটাচ্ছে হয়তো। তার গায়ে বোধ হয় হাত তোলে না। অনেক ভালোবাসে, মাথায় করে রাখে নিশ্চয়, কারণ সে তো পরিপূর্ণ আর সুন্দরী। আজ সে যদি পরিপূর্ণ হতো তবে সেও আর 5টা মেয়ের মতো সুখী হতো। তার মেয়ে বাবা পেত। ফোনের আলো জ্বলে উঠতেই ইরা সেদিকে তাকায়। 10,000 টাকা এসেছে, সাথে একটা বার্তা। ডেট দেখে কিনবে সব জিনিস। 2 টাকার ফকিন্নিদের মতো জিনিসপত্র কিনবে না, ব্র্যান্ডের জিনিস কিনবে সব। যা যা লাগবে সব বেশি বেশি কিনে রাখবে।
ওই টাকা দিয়ে। নিজের কাজে যেন 1 টাকাও ব্যবহার না হয়, আমার মেয়ের যেন কোনো কিছুতে কমতি না হয়। সৃষ্টিকর্তার সবচেয়ে অবলা তুচ্ছ সৃষ্টি বোধ হয় ইরা। নিজের পরিণতিতে হাসি ছাড়া আর কিছুই আসলো না ইরার। চোখের পানি ইদানিং শুকিয়ে গিয়েছে, শরীর থেকে চামড়া তুলে ফেলার যন্ত্রণাও কেমন ফিকে লাগে। বিকাল 3:30। হঠাৎ করেই মিষ্টি আর কিছু উপকৌটন হাতে শাহেদ চৌধুরী তার স্ত্রীকে নিজের ঘরে দেখে মোর্শেদ অবাক হয় বেশ। মোর্শেদ আপ্যায়নের ব্যক্তিবস্তু হয়ে পড়লে শাহেদ চৌধুরী তাকে না করল। সে জরুরি কিছু কথা বলতে এসেছে। সালমা মিমি সোফা ঘেঁষে দাঁড়িয়ে আছে, তাদের চকচকে দৃষ্টি উপটোকনের উপর। মোর্শেদ সাহেব চৌধুরী আর সুমনার সামনে বসা। মোর্শেদ বিগলিত কণ্ঠে শুধায়, স্যার কি বলবেন বলুন। শাহেদ চৌধুরী সোজা পাল্টা গম্ভীর গলায় প্রস্তাব রাখলেন, মোর্শেদ, আমি তোমার কাছে একটা আবদার নিয়ে এসেছি, আশা করছি আমার নিরাশা করবে না। মালিকের বিরাগভাজন এর মতো অপরাধ শান্তিযোগ্য নিমক হারামি, এটা মোর্শেদ মেনে চলে। সে ব্যতিব্যস্ত কণ্ঠ বলে, এ কেমন কথা স্যার, আপনি আবদার করবেন আর আমি আপনাকে নিরাশা করব? এটা কখনো হতে পারে? আপনি নিঃসংকোচে বলুন। শাহেদ গম্ভীর গলায় বলতে লাগলো, তোমাকে পরিস্থিতি কিংবা দুই পক্ষের জীবনের গতিবিধি খুলে বলার প্রয়োজন নেই, তুমি নিজের লোক, সবটাই জানো। আমি ইরাকে আমার শ্রেয়ানের জন্য বউ করে নিতে চাই, আর ইরামকে আমার নাতনি। সালমা আর মিমি চমকে উঠল শাহেদের কথায়। সালমা চোখ বড় বড় করে তাকায় মেয়ের দিকে, পরপরই তাকায় নিজের মাথার উপর দাঁড়িয়ে থাকা বিশাল দালানটির দিকে। এই 6তলা বিশাল দালানটির মালকিন হবে ওই ফকিন্নি। আহাজারি জুড়ল সালমার বক্ষ জুড়ে। মোর্শেদের চোখ মুখ চকচক করে উঠল এহেন প্রস্তাবে। ঠোঁট ঠিকরে খুশির হাসি বেরিয়ে আসে। সে হাস্যোজ্জ্বল কণ্ঠে বলল, এ তো খুশির সংবাদ স্যার। আপনাদের মালিক থেকে কুটুম হিসেবে পাওয়া আমার জন্য ভাগ্যের ব্যাপার হবে। আজ না হোক কাল ইরাকে নিয়ে আমার ভাবতেই হতো। যুবতী মেয়ে, জীবনের কী বা দেখলো, এর মধ্যেই ভাগ্যের টানাপোড়েনে আজ এই অবস্থা হয়েছে মেয়েটার। বোবা বধির একটা মেয়ে, কত শান্তশিষ্ট আপনি না দেখলে বুঝতে পারবেন না। আপনার মনে হয় ঘর ভাঙবে এমন কাজ ও করতে পারে? এ তো ভাগ্যের পরিহাস। মোর্শেদ সংলাপে আরেকটু রসকস ঢেলে বললেন। সুমনা বিরক্তি নিয়ে বলল, ইরার ব্যাপারে সব জেনেই আমরা এসেছি ভাইজান, বাড়তি কিছু বলার প্রয়োজন নেই। আমি জানি ও কত লক্ষ্মী আর ওর জীবনে থাকা মানুষগুলো কতটা নিকৃষ্ট। আপনি ইরার সাথে কথা বলুন, ওর সাথে আলোচনা করে তাহলে আমাদের জানান। ও রাজি থাকলে আমরা এক মুহূর্তও দেরি করব না। মোর্শেদ থতমত খাওয়া দৃষ্টিতে তাকায়, ঘন ঘন মাথা ঝাঁকিয়ে সায় জানালো। স্যারেরা স্বল্পভাষী, অল্পের মধ্যে কথা গুছিয়ে বলা মানুষ। সে মেয়ের সাথে আলোচনা না করেই এক প্রকার ওয়াদা দিয়ে দেয়, অতিরঞ্জিত কণ্ঠে আত্মীয় বানিয়ে ফেলে। এদিকে সালমা হুতাশ করে উঠল স্বামীর কাজে। তারা বেরিয়ে যেতেই গর্জে উঠল স্বামীর উপর, তুমি এটা কি করলে? তোমার ওই বোবা কানা মেয়ের সাথে অমন সুন্দর রাজকুমারের মতো ছেলের বিয়ের জন্য রাজি হয়ে গেলে? তুমি কি ভুলে যাচ্ছ এই সব সম্পত্তির মালকিন শ্রেয়ান? তার মানে তোমার মেয়ে আমাদের উপর রাজ করবে? অসহায় এ কী দিন দেখতে হচ্ছে। তুমি কি বোকা মিমির বাপ? নিজের এই বিয়ের লাকের মেয়েটাকে রেখে তুমি ডিভোর্সি মেয়ের বিয়ে ঠিক করছো, তাও আবার সমাজের এমন উচ্চ শ্রেণীর মানুষের সাথে। মোর্শেদ রাগান্বিত চোখে তাকায় স্ত্রীর দিকে, বলে, পাগল হয়ে গিয়েছো সালমা? বুঝে শুনে কথা বলো।
মিমিকে আমি এক বাচ্চার বাপের সাথে বিয়ে দেব? ওর কোনো দিক থেকে কমতি আছে? চুপচাপ আমি যা করছি তাতে সায় দাও। এমন ঘরের সাথে আত্মীয় করতে পারলে তোমার এই রোজকার ঝামেলাও কমবে, আর আমাদের ও একটা গতি হবে, সমাজে কত নামদাম হবে আমাদের, বুঝতে পারছো? তখন আমাদের মিমির জন্য আরও উঁচু জায়গা থেকে সম্বন্ধ আসবে। দেখো, আমাদের অর্ধেক দেখাশোনা তখন স্যারই করবে। সালমার মাথায় বুদ্ধি খুলল। সে চকচকে দৃষ্টিতে তাকায় স্বামীর দিকে, বলে, তুমি তো ঠিকই বলছো মিমির বাবা, আমি তো এত কিছু ভেবে দেখিনি। এর জন্যই বলি কথা কম বলো। বলেই মোর্শেদ ইরার ঘরের দিকে পা বাড়ায়। মিমি মায়ের দিকে রাগান্বিত দৃষ্টিতে তাকায়, বলে, আমি একটা ডিভোর্সি বাচ্চার বাপকে বিয়ে করব মা? লোভে পড়ে তোমার বুদ্ধি শুদ্ধি গিয়েছে? বলে মিমি উপটোকনগুলো খুলতে বসলো। বাবা ছেলে ঘরময় অস্থিরভাবে পায়চারি করছিল, সম্মতির অপেক্ষা করতে করতে। হয়তো এখন থেকে রোজ শ্রবণ নামক ছেলেটির পেট ভরে খাবার খাবে, গায়েও অনেক শক্তি পাবে, সেও সুস্বাস্থ্যের অধিকারী হয়ে উঠবে। আর শ্রেয়ান নামক দুঃখী বাবাটি চোখ ভরে দেখবে নিজের হাস্যোজ্জ্বল ছেলেটিকে। তবে তাদের সকল অপেক্ষা ফিকে পড়ল 1 ঘন্টার মাঝেই, যখন জানল ইরা সাপ সাপ নাকচ করেছে তাদের প্রস্তাব। বাবা ছেলের অস্থিরতা মিলিয়ে গেল। শাহেদ চৌধুরী দীর্ঘশ্বাস ফেলে ঘরে গেলেন। কাউকে জোর জবরদস্তি করে তো আর বিয়েতে রাজি করানো যাবে না। সুমনা ব্যতীত মন নিয়ে সোফায় ঘাপটি মেরে বসলেন। বাবা ছেলেকে দ্রুত নিরাশায় রেশ কাটাতে হয়, এমন নিরাশা তো আর নতুন নয়। যেখানে তারা সবচেয়ে বড় আঘাতটা পেয়েছিল নিজের সবচেয়ে কাছের মানুষটির থেকে, সেখানে দূরের মানুষের থেকে পাওয়া কষ্ট তো নিতান্তই স্বাভাবিক। স্টাডি রুমে সিসিটিভি ফুটেজের সামনে অলস বদনে বসে আছে শ্রেয়ান। বাবার অফিসে সিসিটিভি আর বিল্ডিংয়ে সিসিটিভি একসাথে দুটোই পর্যবেক্ষণ করছে। সব সময় কেউ না কেউ থাকেই এটা পর্যবেক্ষণে। তার পাশেই পোর্টাবেল দোলনটিতে তখন দোদুল্যমান শ্রবণের ছোট্ট দেহটি ঝুলন্ত চাঁদ তারার সাথে 4 হাত পা দিয়ে খেলছে। তখন প্রায় বিকাল 5টা। হঠাৎ করে শ্রেয়ানের দৃষ্টি থেকে উদাসীনতা মিলিয়ে গেল। গ্রাউন্ড ফ্লোরে গ্যারেজ পেরিয়ে ইরামকে কোলে নিয়ে গেটের দিকে যাচ্ছে ইরা। শ্রেয়ান চকিতে হেলান ছাড়ে, অতি দ্রুত ফোন লাগায় দারোয়ানের কাছে। হর বেরিয়ে বলে, আঙ্কেল গেট আটকান তাড়াতাড়ি। দারোয়ান ভয় পেয়ে গেল শ্রেয়ানের কণ্ঠে। সে ভয়ের তোপে কিছু না বুঝেই দ্রুত গেট লাগালো। ধূপপুপ করা অন্তঃস্থল সামনে চারিপাশ অবলোকন করে অতঃপর জিজ্ঞাসা করে, শ্রেয়ান বাবা, কিছু কি হয়েছে? তুমি দরজা আটকাইতে বললা কেন? তুমি তো নেই, চারপাশ তো ঠিকই আছে। ছেলেকে কোলে নিয়ে শ্রেয়ান স্টাডি রুম থেকে বের হয় অতি দ্রুত। হাঁটতে হাঁটতে কাঁধ দিয়ে কানে ফোন চেপে বলল, আঙ্কেল, একটা মেয়ে দেখছেন না? ওকে কোনো মতো বের হতে দেবেন না যতক্ষণ না আমি আসছি, বুঝছেন? আচ্ছা বাবা। ইরা গেটের কাছে গেলে দারোয়ান চাচাকে আ উ শব্দ করে ইশারা করে বলে গেট খুলতে। দারোয়ান চাচা তাকে হাত দিয়ে দেখালো 10 মিনিট অপেক্ষা করতে। ইরা মাথা নেড়ে সায় জাগায়। ইরামের প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে যাবে আর নিজের জন্য বার্নাল কিনবে। লাইট ব্লু? না না, এটা বেশি ফর্মাল। সাদা? স্কুলে যাচ্ছে নাকি? না না, এটাও হবে না। তবে পিঙ্ক? সে মেয়েদের পিঙ্ক পছন্দ। না, পিঙ্ক পরলে তো তাকে আর ছেলে দুজনকেই ছ্যাঁচড়া দেখতে লাগবে। তবে কি লাল? ছি, তাদের দেখতে ঠিক
দুটো লেডিস ব্যাগের মতো লাগবে। কেনামোনা করে বাবা ছেলে ডার্ক ব্লু দুটো শার্টই চয়েস করলো। ইন করে সেটা পরে নিল শ্রেয়ান। শোলের ছোট্ট কোমরে ইন করার জায়গা নেই বিদায় করলো না। বাবা ছেলে সেইম পোশাক পরে মিনিটের মাঝে তৈরি হয়ে নেয়। শ্রবণকে ফিলিং বেবি ক্যারিয়ারে নিজের সাথে বেঁধে নিয়ে শ্রেয়ান ক্ষিপ্ত গতিতে ঘর থেকে বের হলো। পেছনে থেকে সুমনা চেঁচিয়ে উঠল, এই ছেলে, ওকে নিয়ে এভাবে ছুটছিস কোথায়? শ্রেয়ান যেতে যেতে চঞ্চল কণ্ঠে বলে, আমাদের বাবা ছেলের ভালো থাকা খুঁজতে মামুনি। হঠাৎ করেই কারোর মাঝে ভালো থাকার কারণ খুঁজতে মরিয়া হয়ে উঠল দুঃখী বাবা ছেলে। কালো একটি গাড়ি গ্যারেজ থেকে বের হয়ে গেট পর্যন্ত আসতেই দারোয়ান চাচা গেট খুলে দিল। ইরা বের হতে যাবে তার আগেই শ্রেয়ান দরজা খুলে ছেলেকে নিয়ে বের হলো। ইরা ভ্রু কুঁচকে তাকালো শ্রেয়ানের দিকে, তবে এখানকার দৃষ্টিতে স্বভাবসুলভ সেই স্বাভাবিকতা নেই। কেমন গম্ভীর থমথমে ইরার মুখ। এটা প্রস্তাবের বিরূপ প্রতিক্রিয়া শ্রেয়ান জানে। সে নির্বিকার হাতের মুঠোয় থাকা কাগজটি বাড়িয়ে দেয় ইরার দিকে। ইরা নিল না। শ্রেয়ান পুনরায় হাতটা বাড়িয়ে বলল, ইরা নিন। ইরা দ্বিধাগ্রস্ত হয়েই কাগজটি নিল। প্রথম লাইনটি পড়েই ললাট জড়সড় হয়ে গেল। ইরা, আপনার সাথে কিছুক্ষণ একান্তে কথা বলবো। প্লিজ না করবেন না। আমায় আমার কথা আপনার সামনে রাখার একটা সুযোগ দিন। আমার কথা শোনার পর আপনি যা সিদ্ধান্ত নেবেন আমি তা সম্মানের সাথে মেনে নেব। শ্রেয়ান এতদিনের বুঝল গম্ভীর মেয়েটি কোনো সর্বদা কপাল জড়সড় করে একাকার করে রাখে। এখনও ইরাম তার দিকে কপাল কুঁচকে তাকিয়ে আছে। আর বরাবরের মতো শ্রেয়ান মেয়েটির নাক ছুঁয়ে চরম বিরক্তির কারণ হয়। ইরাম থমথমে মুখ ঘুরিয়ে নিয়ে মায়ের কাঁধে শুয়ে রইল। শ্রেয়ান গা দুলিয়ে হাসল, তবে সেই হাসি মিলিয়ে যায় কাগজে আঁকড়ে ধরা কালচে ফুলে টুইটুম্বর হয়ে থাকা হাতটি দেখে। ফোসকার ভিতর পানি টলটল করছে। ইরা চোখ তুলে তাকায় বাবা ছেলের দিকে। ছোট্ট শ্রবণ টুকটুক করে দেখছে তাকে। শ্রেয়ান ছেলের মাথায় হাত বুলাতে বুলাতে দেখে সেই নিটোল দৃষ্টি। ইশারায় অনুনয় করল। ইরা চুপচাপ দাঁড়িয়ে রইল, নীরব সম্মতিতে। শ্রেয়ান গাড়ির দরজা খুলে দেয়। ইরা আশেপাশে সতর্ক দৃষ্টি ফেলে উঠে বসল। শুনশান শীত তাপ নিয়ন্ত্রিত রেস্তোরাঁয় মৃদু মন্দ সুরের তালে দুলছে মানব মন। তবে ইরার নিস্তব্ধ এই পৃথিবীতে এগুলো আধিপত্য নেই। সে কৌতূহলী নয়নে তাকিয়ে শ্রেয়ানের পানে, যে কি না অনেকক্ষণ যাবৎ ফোনে কিছু করছে। কিয়ংকাল বাদ ফোনটা এগিয়ে দিতেই ইরা ইতস্ততার সাথে ফোনটি হাতে নেয়। সুন্দরী আধুনিকতা আর আভিজাত্যের ছোঁয়ায় মোড়া এক নারীর ছবি সহ নিচে কিছু লেখা। সেখানে সে আরেকবার শ্রেয়ানের দিকে তাকায়। শ্রেয়ান ইশারায় পড়তে বলল লেখাগুলো। ছবিটার একদম নিচে লাইটটা পড়তেই তার ভ্রু কুঞ্চিত হলো। আমার প্রাক্তন স্ত্রী মাহি। পারিবারিকভাবে আমাদের বিয়ে হলেও আমরা আগে থেকে পরিচিত ছিলাম। দুজনের সম্মতিতে বিয়ে হয় আমাদের। 3 বছরের সংসার ছিল আমাদের। কিন্তু ওই 3 বছর খুব একটা নরমাল বৈবাহিক জীবন ছিল না আমাদের। ভালোবাসা যত্ন কোনোদিন থেকে কমতি না রাখলেও মাহির ঔদ্ধত্যপূর্ণ আচরণের শিকার হতে হতো আমার আর আমার পরিবারকে। পেশায় একজন পাইলট হওয়ায় আমার বেশিরভাগ সময় ট্রাভেলিং এর উপর থাকতে হতো। কিন্তু এটা মাহির পছন্দ ছিল না। সে আমায় ফুল টাইম হাজব্যান্ড হিসেবে চাইতো। তার প্রতিদিনের আবদার ছিল আমি চাকরি ছেড়ে দিয়ে যেন তাকে সময় দেই, দেশ বিদেশে ঘোরাফেরা করি,
পুরুষ মানুষের একটা গুরুত্বপূর্ণ অংশ হয় তার কর্মজীবন। পুরুষ মানুষের সৌন্দর্য হয় তার কর্মঠ ব্যক্তিত্ব। আমার জব, আমার পাশন ছিল। ছোটবেলা থেকে গড়া স্বপ্ন বহু কষ্টে আমি বাস্তবায়ন করি, যেটার সাথে আমি নারাজ ছিলাম। তো এমন দ্বন্দ্ব চলতে থাকে। 2 বছর এভাবে কাটলে 3 বছরের মাথায় মাহি আমার হুমকি দেয়, হয় চাকরি ছাড়বা নয়তো তাকে। সে আমার পরিবারের সকলের সাথে খারাপ আচরণ করতে লাগলো। একটা সময় বাবার বাড়িতে চলে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল। তখন আমি 3 মাসের ছুটি নিয়ে বাড়িতে আসি সম্পর্কটাকে ঠিক করার জন্য। সম্পর্কটা ঠিকও হয় যখন মাহি জানতে পারে ও গর্ভবতী। হঠাৎ করেই কেমন যেন চুপ হয়ে যায় সে। আমি ভাবলাম হয়তো আমাদের সম্পর্কটা শিথিল হচ্ছে। ততদিনে আমার ছুটি শেষ। ওকে ওভাবে রেখেই আবার কাজে ফিরি। কিন্তু মাস পেরোতেই মাহি একদম বদলে গেল। আমার সাথে কোনো যোগাযোগ রাখে না সে। আমার বাড়ি থেকে আবার চলে যায় বাবার বাড়িতে। আমার পরিবার দ্বন্দ্ব পছন্দ করতো না, তাই তারা কোনো অভিযোগ রাখতো না তার প্রতি। আমি প্রায়ই বাড়িতে আসতাম, তখন ওর বাড়িতে গিয়ে থাকতাম। কিন্তু ও আমার সহ্যও করতে পারতো না। তখন গর্ভাবস্থায় 8 মাস আমি আর নিতে পারছিলাম না এই দ্বন্দ্ব। বাড়িতে আসি 15 দিনের ছুটিতে। তখন মাহি বলে সে এই বাচ্চা মেরে ফেলতে চায়। আমার সাথে আর কোনো সম্পর্ক রাখতে চায় না। আমি তখন হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়ি। রাগ সামলাতে না পেরে হাত তুলে বসি তার উপর। কিন্তু মাহি যেন নাছোড়বান্দা। সে আমার পরিপূর্ণ বাচ্চাটিকে পৃথিবীতে আনবেই না। আর এতে তার পরিবারও একদম নিশ্চুপ ছিল। আমি নিরুপায় হয়ে পড়ি। তখন তার হাতে পায়ে ধরে অনুনয় করি বাচ্চাটাকে পৃথিবীতে আসতে দেওয়ার জন্য। তারপর সে যা চায় আমি তাই করতে রাজি। আমি চাকরি ছাড়তেও রাজি হই। তবে মাহি কোনো কিছুতেই আর মানল না। তার চাওয়া বদলে যায়। সে আমার সাথে থাকবেই না, এটাই তার শেষ সিদ্ধান্ত। আমি তাকে কোনো মতে শান্ত করলাম। বললাম ঠিক আছে, সে যা চায় তাই হবে। কথা মোতাবেক তার 1 মাস 10 দিন বাদ শ্রবণ পৃথিবীতে আসলো। আমি ভেবেছিলাম বাচ্চার মুখ দেখে অন্তত মাহির জেদ বদলাবে। কিন্তু আমায় অবাক করে দিয়ে 1 সপ্তাহ পর হঠাৎ একদিন সকালে ঘুম থেকে উঠে আমি আজ শ্রবণ মাহিরকে পেলাম না। সেদিন দুপুরেই মাহির বাড়ি থেকে আমার জন্য প্যালেস হিসেবে একটা পেপার আসলো, ডিভোর্স পেপার। আমি তাকে ধরে রাখার কারণ পেলাম না। আমাদের পথ আলাদা হয়। তার 1 মাসের মাথায় জানতে পারলাম মাহি আবার বিয়ে করছে তার 1.5 বছরের প্রেমিককে। আমি তখন বাকরুদ্ধ। 1.5 বছরের প্রেমিক শুনে। মাহি বিবাহিত অবস্থাতেই তার বাবার বন্ধুর ছেলের সাথে সম্পর্কে জড়ায়, যে কি না বিদেশে থাকতো। কিন্তু মাঝে সমস্যা হয়ে যায় মাহির প্রেগন্যান্সি। এবং তখন বুঝতে পারলাম এত অজুহাত সমস্যা আমার সাথে না থাকতে চাওয়ার আসল কারণ। তার সুখ স্বাচ্ছন্দ্যের কাছে আমার নবজাতক ছেলেটার খিদের আর্তনাদ হেরে গেল। মায়ের দুধের স্বাদ পাওয়া ছোট্ট ছেলেটা কৃত্রিম দুধের অভ্যাস গড়তে নারাজ। সারা দিনটির মায়ের দুধের জন্য ছটফট করত। 1 ফোঁটা দুধ মুখে তুলত না, জেদ দেখাতো। কিন্তু দিন শেষে সেই সকল জেদ খিদের কাছে হার মেনে যেত। তখন হাত পা ছেড়ে দেওয়া দুর্বল দেহে আমার ছেলেটা কৃত্রিম দুধ খেতে বাধ্য হতো। এভাবে না খেতে খেতে ছেলেটা একদম দুর্বল কঙ্কালের ন্যায় হয়ে যায়। এসি হইতে রাখতে হয় 1 মাস। এরপর অজস্র জট। 1 মাস পর
হাসপাতাল থেকে বাড়িতে ফিরিয়ে আনার পর ডাক্তার বলে পরিবেশ বদলালাম এবং সেই বদলে আমার ছেলেটা কৃত্রিম দুধের অভ্যাস গড়ে নিল। কিন্তু তার অভ্যাসে হঠাৎই বিঘ্ন ঘটল। হুট করে অনাকাঙ্ক্ষিতভাবে পেয়ে যাওয়া মায়ের দুধের স্বাদে কেউ একজন আমার অভুক্ত ছেলেটাকে পেট ভরে নয়, মন ভরে দুধ খাওয়ালো। যত ইচ্ছে তত। বিগত 3 মাসে আমি আমার ছেলেটাকে এমনভাবে পেট ভরে খেতে কখনো দেখিনি। আমার খুব ইচ্ছে হয় আমার ছেলেটাকে পেট ভরে খেতে দেখতে। ও যখন পেট ভরে খায় তখন অনেক শান্তি পায়, হাত পা নাড়াচাড়া করে, নয়তো এমনি সময় এত শক্তি পায় না, দুর্বল দেহে শুধু শুয়ে থাকে। সেই সংলাপ দয় পড়ে ইরা চোখ তুলে তাকায়। শ্রেয়ান নির্বিশেষ তাকিয়ে তার দিকে। তাকিয়ে থাকতে থাকতে শ্রেয়ান আবারও ইশারা করে পড়ার জন্য। বিগত 3 সপ্তাহে আমার ছোটবেলার অভ্যাস আবার ভেঙে যায় ইরা। আর তার এই অভ্যাস ভাঙার কারণ আপনি। সে লোভী হয়ে উঠেছে। সে শুধু আপনার থেকেই খাবার চায়, সারাদিন জেদ দেখায় আমার সাথে, এক ফোঁটাও দুধ মুখে তোলে না। যখন খিদের জন্য কাঁদতে কাঁদতে দুর্বল হয়ে পড়ে তখন বাধ্য হয়ে খেয়ে নেয় তার অপছন্দের দুধগুলোই। ইরা, আপনি যদি আমার ছেলেটার প্রতি একটু সময় হতেন তবে ও 3 বেলা হয়তো পেট ভরে খাবার পেত। আপনার মেয়ের মতো আমার ছেলেটারও হয়তো এমন স্বাস্থ্য হতো। ও আর 5টা বাচ্চার মতো খেলাধুলা করার শক্তি পেত। ওর দৈহিক গ্রোথ সেই 1-2 মাসের বাচ্চা থেকে একটু বাড়তো হয়তো। আমার আর কখনো ওকে হাসপাতালের ওই কাচের ঘরে বন্দি দেখতে হবে না। আপনি নিশ্চয়ই আমার স্বার্থপর ভাবছেন, তাই না? আমি একমাত্র আমার ছেলের জন্য আপনাকে বিয়ে করতে চাইছি। কিন্তু এখানে আরও কয়েকটা ক্ষুদ্র ক্ষুদ্র কারণ রয়েছে। তন্মধ্যে একটি হলো আমার মেয়ে বাবু খুব পছন্দ। আর আপনার গম্ভীর মেয়েটা একটু বেশিই পছন্দ। ও অনেক সুন্দর। এমন সুন্দর গম্ভীর মেয়ের বাবা হতে পারলে দাম্ভিকতায় আমার মাটিতে পা পড়বে না। আর আমি খুব করে চাই এই দাম্ভিকতা। ও যখন নাক মুখ কুঁচকে বিরক্তি নিয়ে আমার দিকে তাকায়, এটা আমার খুব পছন্দ। আপনি যদি এই বিয়েতে রাজি হন তবে আমি রোজ ওকে বিরক্ত করতে পারবো। ওর ফুচকা ফুলকো গাল দুটোতে বিনা দ্বিধায় আদর করতে পারবো। আরং যখন বেবি গার্ল কালেকশনগুলো দেখি তখন আমার খুব আফসোস হয় কেন আমার একটা মেয়ে নেই। মেয়েদের সব জিনিস অনেক আকর্ষণীয়। ওকে যদি আমি আমার করে নিতে পারতাম তবে আরং এর সব বেশি গার্ল কালেকশনগুলো আমার হতো। আর আপনি ভাবুন, আপনার একটা ছেলে থাকলে আপনি তাকে দিয়ে বাজার করাতে পারবেন। ভারী কিছু যখন জাগাতে পারবেন না তখন আপনার ছেলে আপনাকে সাহায্য করবে। আপনি যখন বুড়ি হয়ে যাবেন তখন আপনার একটা ঢালের প্রয়োজন পড়বে না। আপনার শ্রবণের মতো একটা ছেলে থাকলে সে আপনার ঢাল হতে পারবে। শেষের কথাগুলো বেশ হাস্যরসাত্মক শোনালেও ইরার মুখে একটু হাসি দেখা গেল না। তার মুখশ্রী একদম গম্ভীর। সম্মুখে বাবা ছেলে তখন পিট পিট করে তাকিয়ে দৃষ্টিতে তাদের সতর্কতা। বাবা ছেলে সতর্ক দৃষ্টিতে মা মেয়ের গতিবিধি বোঝার চেষ্টা করছে। দুটো কড়া গম্ভীর দৃষ্টি দেখে শ্রেয়ান গলা খাকারি দিল। ছেলের পিঠে চাপড় দিতে দিতে বাঁকা চোখে উৎসুক নজরে তাকিয়ে ইশারায় কিছু প্রত্যুত্তর চাইল। ইরা থমথমে মুখে হাতের ফোনটি এগিয়ে দিল। শ্রেয়ান অবহেলায় ফোনটির দিকে এক পলক তাকিয়ে পকেটে ঢুকাতে গেল। থমকালো সে তড়িৎ গতিতে আবার
ফোনটি চোখের সামনে ধরল। গোটা গোটা শব্দে বুনে মুহূর্তেই অন্তঃস্থল উল্লাসে মেতে উঠল। বাবুর খিদে পেয়েছে, তাকে আমার কাছে দিন।